নীল চাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলার অসহায় কৃষকদের মুখ। বাংলার কৃষকদের উপর ইংরেজ বণিকদের অত্যাচার, নির্যাতন এবং আহাজারি ও ক্ষুধার জ্বালা নির্মম চিত্র। তখন বাংলার কৃষকদের পরিশ্রমের টাকায় উন্নতি হচ্ছিল ইউরোপ সহ আরও বিভিন্ন রাষ্ট্রগুলো, আর এদিকে বাংলার গরিব কৃষক তিনবেলা খেতেও পারছিল না ঠিকমতো। ইংরেজদের নির্মম অত্যাচার থেকে বাঁচার জন্য অনেকে আত্মহত্যার পথও বেছে নিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো নীল চাষের নির্মম ইতিহাস। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নীল চাষের সঙ্গে ভারতের যোগাযোগ অনেক দিনের। 1777 সালে ফরাসি বণিক লুই বোনার্ট এবং ইংরেজ বণিক কার্কলেস ভারতের নীল চাষের সূচনা করেন। অষ্টাদশ শতকের শিল্প বিপ্লব এবং তার হাত ধরে বেড়ে ওঠা বস্ত্রশিল্পের কারণেই ইংল্যান্ডে নীলের চাহিদা বৃদ্ধি পায়। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে নীল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের অন্যতম উপাদান হয়ে ওঠে। উড নামক এক গাছ এককালে নীল তৈরির প্রধান উৎস ছিল। ভারতবর্ষের বাণিজ্য শুরুর পর ইংরেজ বণিকরা ভারত থেকে নীল কিনে নিয়ে যেত ইউরোপের বিভিন্ন বাজারে। দ্রুত এই ভারতীয় উন্নত মানের মাল ইউরোপের জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে উড গাছ থেকে উৎপাদিত নীল বাজারে হারায়। ব্রিটিশরা রং প্রাপ্তির সহজলভ্য উৎস হিসেবে ভারতবর্ষের প্রতি উৎসাহিত হয়ে উঠেছিল। 1757 সালে ভারতের শাসন ক্ষমতা ইংরেজরা দখল করলে ধীরে ধীরে তারা এই দেশে এসে তাদের আধিপত্য বিস্তার করে। এরপর থেকে বাংলার আনাচে কানাচে গড়ে উঠতে থাকে ছোটোখাটো নীলকুঠি। প্রথম নীল চাষ নিয়ে কৃষকদের কোনো সমস্যাই ছিল না, তাদের বেশ লাভই হতো। কিন্তু ইউরোপের শিল্প বিপ্লবের পর অনেক কলকারখানা গড়ে ওঠে, আর এই কলকারখানায় তৈরি কাপড় বেশ জনপ্রিয়তা পায় ইউরোপের বাজারগুলোতে। এই সব কাপড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হতো নীল। ফলে 1800 সালের শুরুর দিকে নীলের চাহিদা বেশ বেড়ে যায়। ধীরে ধীরে ইংরেজরা বেশ লোভী হয়ে পড়ে। তারা ভারতবর্ষে এসে জমিদারদের থেকে জমি লিজ নিয়ে নীল চাষ করতে শুরু করে। এতে করে অনেক ইংরেজরা খুব অল্প সময়ের মধ্যেই ধনী হয়ে যায়। পরে আরও বেশি করে ইংরেজরা এ দেশে এসে নীল চাষ করতে শুরু করে। এতে সমস্যায় পড়ে বাংলার গরিব কৃষকরা। অনেকেই তখন ধান, গম, পাট চাষ করত। তখন তাদের বেশি দাদন অর্থাৎ অ্যাডভান্স দিয়ে নীল চাষের জন্য বাধ্য করা হতো। এতে কৃষকদের তেমন লাভ হতো না। ফলে যারা একবার দাদনের ফাঁদে পড়ত তাদের সারা জীবন নীল চাষ করতে হতো। নীল চাষ ছিল অন্যান্য চাষের থেকে একটু ভিন্ন। নীল গাছ থেকে রং উৎপাদনের জন্য দুরূহ একটি পদ্ধতি ছিল। নীল রং তৈরির জন্য প্রয়োজন হতো প্রচুর স্বচ্ছ পানির। এজন্য নীল তৈরির কারখানাগুলো তৈরি হতো সবসময় নদীর তীরবর্তী এলাকায়। নদীর পানি হস্তচালিত পাম্প দ্বারা কারখানায় জলাধারে আনা হতো। তারপর সেই পানি নেওয়া হতো নিরেটভাবে তৈরি সারি সারি চৌবাচ্চায়। একটি ছোটোখাটো নীল কারখানায় এরকম চৌবাচ্চা থাকতো প্রায় 6 জোড়া। বড় কারখানাগুলোতে থাকতো 15 জোড়ার মতো। ভবন ও যন্ত্রপাতি এক একটি নীল কারখানার পেছনে 15 থেকে 30 হাজার টাকা বিনিয়োগ করা হতো। নীল গাছ কাটার পর একজন কৃষক গাড়ি বা নৌকা বোঝাই করে কারখানায় নিয়ে আসতো। একজন কর্মচারী 6 ফুট লম্বা লোহার চেইন দিয়ে এক একটি নীল গাছের আটি বেঁধে মেপে নিত। কারখানার ভিতরে কৃষকদের পদে পদে ঘোষ দিতে হতো। এতে করে মাপ কিছু কম হতো, ফলে অল্প গাছেই এক আটি হয়ে যেত। গাছের মান ও নীলকরের করুণার উপর একজন কৃষক 4 আটি বা 6 আটি নীল গাছের জন্য 1 টাকা করে দাম পেত। কারখানার ভিতরে বিভিন্ন পদ্ধতিতে তৈরি হতো নীলের এক একটি কেক বা সাবানের মতো বার। তখন 1 বিঘা নীল চাষে তৈরি হতো 8টি কেক। কলকাতার বাজারে তখন 40 কেজি নীলের দাম ছিল 200 টাকা, যেখানে প্রতি বিঘা নীল চাষে খরচ হতো মাত্র 30 টাকা। বাকি 170 টাকা পেত নীলকররা। সেই হিসাবে একজন নীলকর 1 বিঘা জমি থেকে পেত প্রায় 12 টাকা, যেখানে একজন গরিব কৃষক পেত 2 টাকা 8 আনা। এই 2 টাকা 8 আনা দিয়েই তাদের সংসার চালাতে হতো, ঘুষ দিতে হতো। তার উপরে নীলকরদের অত্যাচার তো ছিলই। নীলকররা প্রথমে কৃষকদের বোকা বানিয়ে টিপ ছাপ নিয়ে অগ্রিম টাকা দিত। ফলে কৃষকরা কোনো সঞ্চয় করতে পারত না। যদি কেউ কাজ করতে না চাইতো তাহলে চলতো চাবুকের বাড়ি। প্রতিটি নীলকুঠিতে ছিল একটি করে কয়েদখানা, যেখানে অবাধ্য কৃষকদের উপর অত্যাচার করত। এমনকি তাদের স্ত্রীদের সাথেও করত খারাপ আচরণ। এইসব অত্যাচার সইতে না পেরে অনেকে পালিয়েও যেত। যারা পালিয়ে যেত তাদের বাড়িঘর পুড়িয়ে সেখানে নীল চাষ করা হতো।
কৃষকরা যদি পুলিশের কাছে নালিশ করত, পুলিশ উল্টো তাদের উপরেই অ্যাকশন নিত। সে সময় ব্রিটিশ সরকারও একেবারে চুপ ছিল, তার কারণ সব পয়সা তাদের দেশেই যেত। নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের বিরুদ্ধে 1859 খ্রিস্টাব্দের শেষ দিকে নদিয়ার চৌগাছা গ্রামে সর্বপ্রথম নীল বিদ্রোহের সূচনা হয়। পরবর্তীতে এই বিপ্লবের আগুন সমগ্র নদিয়া, যশোর, খুলনা, পাবনা, ফরিদপুর, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি স্থানে ছড়িয়ে পড়ে। প্রায় 60 লক্ষ কৃষক বর্ষা, তরবারি, বাঁশের লাঠি ও ডাল নিয়ে এই বিদ্রোহের সামিল হয়। এই বিদ্রোহের প্রথম পর্যায়ে নীল চাষিরা নীলকরদের শোষণ ও অত্যাচারের কথা জানিয়ে সরকার কর্তৃপক্ষের প্রতিকারের জন্য আবেদন জানায়। এতে কোনো ফল না হওয়ায় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে নীল চাষিরা নীল চাষের দাদন নিতে অস্বীকার করে এবং নীল চাষ বয়কট করে। তাদের বলপূর্বক নীল চাষে বাধ্য করা শুরু হলে বিদ্রোহের তৃতীয় পর্যায়ে নীল চাষিরা সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। এরপর নীলকর সাহেবরা নীল চাষিদের উপর আক্রমণ করলে নীল চাষিরাও প্রতি আক্রমণের পথ ধরে। নীলকর সাহেবরা কোনো গ্রামে আক্রমণ করলে এক গ্রামের কৃষকরা ডাকডোল বাজিয়ে অন্য গ্রামের গ্রামবাসীদের সতর্ক করে দিত এবং নারী পুরুষ সমবেতভাবে নীলকর সাহেবদের পাইক, বরকন্দাজ ও লাঠিয়ালের লাঠি ও গুলির মোকাবেলা করত। বিদ্রোহী কৃষকরা নীলকুঠি আক্রমণ করে জ্বালিয়ে দিয়ে দিত। পথে ঘাটে নীলকর সাহেবদের লাঞ্ছিত করত এবং নীলকর সাহেবদের দৈনন্দিন প্রয়োজনীয় রসদের যোগান বন্ধ করে দিত। এমনকি অনেক সময় নীল চাষিরা নিজেরাই নিজেদের জমি নীল নষ্ট করে দিত। এভাবে সমগ্র বাংলা জুড়ে নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল বিদ্রোহ চলতে থাকে। সারা বাংলায় এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়লে তা দমন করার জন্য ব্রিটিশ সরকার পুলিশ ও মিলিটারি পাঠায়। যশোর থেকে নদিয়া জেলায় 2টি রণতরীও পাঠানো হয়, কিন্তু তা সত্ত্বেও বিদ্রোহ দমন করা না গেলে একাদশ আইন পাশ করে সরকার ঘোষণা দেয়, নীলকরদের থেকে দাদন নেওয়া এমন কৃষক নীল চাষ না করলে তাকে বিঘা প্রতি 10,000 টাকা জরিমানা দিতে হবে আর 3 মাসের জেল ভোগ করতে হবে। তা সত্ত্বেও নীল চাষিরা বিদ্রোহের পথ পরিত্রাণ না করলে বিদ্রোহের ব্যাপক গভীরতা ও বিদ্রোহের প্রতি প্রবল জনসমর্থনের কথা চিন্তা করে তৎকালীন বাংলার ছোটলাট জেপি গ্র্যান্ড পূর্ব বাংলার সফরে আসেন এবং নদীর ধারে দাঁড়িয়ে অসহায় নীল চাষিদের করুণ অবস্থার কথা শোনে। 1860 সালে 31শে ডিসেম্বর নীল চাষিদের করুণ অবস্থা ও নীল বিদ্রোহের কারণ অনুসন্ধানের জন্য নীল কমিশন গঠন করে। এই কমিশনের রিপোর্ট থেকে নীল চাষিদের উপর নীলকরদের অকথ্য অত্যাচারের কথা প্রকাশ হয়ে যায়। নীল কমিশন কড়া ভাষায় জানায়, নীলকরদের ব্যবসা পদ্ধতি খুবই ভয়াবহ ও ক্ষতিকর। এই নীল বিদ্রোহ সিপাহী বিদ্রোহের থেকে বেশি প্রভাব ফেলেছিল এবং এই কৃষকদের নীল বিদ্রোহ সফলও হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।